কিরে পূজা, তোর হলো? বাজারেই তো যাচ্ছি। এত সাজগোজের কি আছে বলতো? তাড়াতাড়ি আয় দিদি ভাই। দিদি ভাই, তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমি তো যাচ্ছি, দাঁড়াও। এই তো আমি চলে এসেছি। আর বাজারে যাব, একটু সাজবো না? আমি এখন বড় হচ্ছি না, একটু তো পরিপাটি হয়ে থাকতে হবে বলো। হয়েছে হয়েছে, আর অত পাকনা পাকনা কথা বলতে হবে না। চল তো তাড়াতাড়ি, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনতি বুড়ি তার নাতনি পূজাকে নিয়ে বাজারে যেতে থাকে। মিনতি বৃদ্ধা একজন মহিলা। মিনতি বুড়ি তার তান্ত্রিক বিদ্যা, জাদুবিদ্যা, লোকজনের রোগ ব্যাধি সারিয়ে যা অর্থ পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। যখন তার নাতনিকে নিয়ে বাড়িতে ফিরছিল, তখন সে পথে হঠাৎ একটা আহত গাভীকে দেখতে পায়। পূজা পূজা, দেখ দেখ, গাভীটার শরীরে কত ক্ষত হয়েছে, কি রক্ত ঝরছে, ওকে সাহায্য করা দরকার। ঠিক বলেছ ঠাকুমা, এই অসহায় গাভীটাকে সাহায্য করা উচিত। চলো চলো ঠাকুমা, আমরা গাভীটাকে বাড়িতে নিয়ে যাই। ঠিক বলেছিস, গাভীটার প্রাণ বাঁচানো দরকার। এখানে রেখে গেলে গাভীটার প্রাণ সংশয় হবে। এরপর মিনতি বুড়ি গাভীটাকে সাথে নিয়ে বাড়িতে নিয়ে যায় আর গাভীটার ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়, জাদুবিদ্যা করে গাভীকে সুস্থ করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। বুড়িমা, তুমি যখন আমার এত বড় উপকার করলে, তাহলে আমাকে একটু আশ্রয়ও দাও। আর আমি এতটা হতভাগা যে আমার কোথাও যাওয়ার জায়গাও নেই। এ আর কি এমন বাপু, তবে আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকিস আমাদের সাথে। মিনতির কথা শুনে গাভী খুব খুশি হয় আর গাভী তাদের সাথে থাকতেই শুরু করে। আর হঠাৎ একদিন বুড়িটি অসুস্থ হয়ে মারা যায় আর বুড়ির মৃতদেহের পাশে গাভীটি কান্না করতে থাকে। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো! বুড়িমা, ও বুড়িমা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? বুড়িমা, এবার আমার দেখাশোনা কে করবে বুড়িমা? তুমি না থাকার কারণে যে আমার চারিদিকে শূন্য শূন্য লাগছে বুড়িমা। আর গাভী এভাবেই চিৎকার দিয়ে কান্না করতে থাকে। আর গাভীর কান্না শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আর মিনতি বুড়ির হঠাৎ মৃত্যুতে প্রতিবেশীরাও অনেক অবাক হয়ে যায়। হায় হায়, এটা কি করে হলো? বুড়িমা তো একদম সুস্থই ছিল, তবে হঠাৎ করে বুড়িমা মারা গেল কিভাবে, আর কখনই বা মারা গেল? সে বলো না গো, আজ হঠাৎই বুড়িমা ভোরবেলা মারা গেছে। কাল রাতেও তো ঘুমানোর আগে বুড়িমাকে সুস্থ সবল দেখেছিলাম। এক রাতে যে কি হয়ে গেল, বুড়িমা হঠাৎ করে মারা গেল। বুড়িমা যে এভাবে মারা যাবে তা কখনো কল্পনাই করিনি। এখন থেকে আমরা কার কাছে চিকিৎসা নেব? আচ্ছা, বুড়িমার যে একটা নাতনি ছিল, সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি জানি না, তাকেও পাওয়া যাচ্ছে না। বুড়িমা মারা যাওয়ার পর থেকে তাকেও আমি দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেছি তাও বলতে পারছি না। কাল রাত থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। জাগিয়ে তোমরা আমাকে একটু সাহায্য করো না গো, বুড়িমার যে সৎকার করাতে হবে। আর হ্যাঁ, কদিন আগে তো বুড়িমা কথায় কথায় আমাকে বলেছে বুড়িমাকে যেন পোড়ানো না হয়, তাকে যেন কবর দেওয়া হয়। তাই নাকি? তবে তো বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করতেই হবে। কিন্তু বুড়িমার মৃত্যুর সময় যে তার নাতনি নেই, এটা ভেবেই তো খারাপ লাগছে। এরপর সকলে মিলে মিনতি বুড়িকে কবর দেয় আর সব প্রতিবেশীরাও সেখান থেকে চলে যায়। আর গাভী মিনতি বুড়ির কবরের উপরে একটা কালো কলা গাছ লাগিয়ে দেয়। আর এরপর গাভী ঘরে চলে যায়, কোনো এক রহস্যমাখা হাসি হাসে। আমি আমার সাধনা পূরণে এক ধাপ এগিয়ে গেলাম। এভাবেই একদিন আমি আমার সাধনা পূরণ করব। মিনতি বুড়ির মৃত্যুর পর থেকে গাভী বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। আর রোজ সন্ধে হলেই গাভীটি মিনতি বুড়ির কবরের সামনে যেত আর ধূপ ধুনা জ্বালিয়ে কি সব মন্ত্র পড়ত। আর এসব কিছু একটি লোক দেখে ফেলে। এই কি কাণ্ড! বুড়ির কবরের উপরে কলা গাছ! এই গাভী, এই তুমি বুড়ির কবরের উপরে কলা গাছ লাগিয়েছো কেন? তাও আবার কালো রঙের কলা গাছ! আর তুমি কবরের পাশে এসব কি করছো? বুড়িমার আত্মার শান্তির কামনা করছি গো। আর কলা গাছ লাগাবো না মানে? বুড়িমার যে এটা শেষ ইচ্ছে ছিল। বুড়িমা বলেছিল তার কবরের উপরে যেন একটা কলা গাছ থাকে।
তাই আমি সবুজ কলা গাছে কালো রং করে এখানে রেখেছি, যাতে বুড়িমার ইচ্ছেটা পূরণ হয়। কেন, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আমি আমার বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করছি, বুঝতে পেরেছো? গাভীর কথা শুনে রাঘব চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। আর মিনতি বুড়ির কবরের পাশ দিয়ে একটা সাপকে সবসময় দেখা যেত। শয়তান সাপ, তুই আবারও এখানে এসেছিস? সর সর বলছি এখান থেকে। দাঁড়া, তোকে আজকে আমি লাঠি দিয়ে মেরে ফেলবো। যা যা এখান থেকে। এরপর গাভীটি সাপটিকে লাঠি মেরে তাড়িয়ে দেয়। আর এসব কিছু একটি পরী দেখে। আর পরীটি সাপকে বলে, কি হলো সাপ, ওই গাভীটি তোকে এভাবে মারলো কেন? আসলে তোকে আমি এভাবে দেখতে পেয়ে তোর কাছে চলে আসলাম। আর কবরের উপরে ওই কলা গাছটা কেন? আমাকে সবটা তুই খুলে বলতো। এই অনেক কথা গো বুড়ি, আমি কোনো সাপ নই, আমি হলাম একটা মানুষ। আর ওই কবরটা আমার ঠাকুমার। আর গাভীটা আসলে একটা জাদুকন্যি। গাভী নয় গো, ওই শয়তান জাদুকর, ওই ডাইনিটি গাভী রূপে আমার ঠাকুমার কাছে আশ্রয় নিয়েছিল। পরে ওই জাদুকন্যি আমার ঠাকুমাকে হত্যা করেছে আর আমাকে এমন সাপ বানিয়ে রেখেছে। কিন্তু আমি এসব কথা কাউকে বোঝাতে পারিনি। আমার কথা শুধুই তুমি বুঝতে পারছো গো। কি, ওই গাভী তাহলে জাদুকর্ণী? আর ওই জাদুকর্ণী এসব করেছে? কিন্তু জাদুকর্ণীর এতে কি স্বার্থ আছে বলতো আমাকে? আমার ঠাকুমা যে জাদুবিদ্যা জানতো গো। আর এমন জাদুবিদ্যা জানা কোনো মানুষের কবরের পাশে যদি কোনো কালো কলা গাছ রোপণ করে, সেই কলা গাছকে ঘিরে তন্ত্রমন্ত্র চর্চা করে অধিক শক্তিশালী হওয়া যায়। আর জাদুকর্ণী সেটাই করছে গো। ছি, ওই জাদুকর্ণী এত খারাপ? তবে তো ওকে একটা শাস্তি দিতেই হবে। তার আগে তোর রূপ ফেরাতে হবে। এসব কথা বলে পরীটি সাপটির মাথায় তার জাদুদণ্ড ছোঁয়ায়। আর মুহূর্তেই সাপটা পূজায় পরিণত হয়। আর পরী জাদু করে একটা তলোয়ার নিয়ে আসে। এরপর পূজাকে নিয়ে কবরের কাছে আসে। আর তখনই সেখানে গাভীটা আসে। তোর এত বড় সাহস শয়তান পরী, তুই আমার শিকারকে সাহায্য করিস? তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। গাভীর কথা শেষ হতে না হতেই পরী তলোয়ার দিয়ে কলা গাছকে কেটে দেয়। আর কলা গাছটা পড়ে যেতেই গাভীটি একটি জাদুকর্ণীতে পরিণত হয়। শয়তান পরী, এটা কি করলি তুই? আর মাত্র 2 দিন সাধনা করলেই আমি মহা শক্তিশালীর অধিকারী হতাম। আর তুই কি না আমার প্রধান অস্ত্র কলা গাছটিকেই কেটে ফেললি? আমি তো শুধু কলা গাছকেই কেটেছি, এবার আমি তোর গলা কাটবো। এরপর পরী তলোয়ার দিয়ে জাদুকর্ণীর মাথাটা কেটে দেয়। আর জাদুকর্ণী সেখানে মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরী, তুমি জাদুকর্ণীকে শাস্তি দিয়েছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।